এই ঘটনাটি হচ্ছে 2016 যখন এস্তোনিয়ার কয়েকজন ডক্টর একজন পেশেন্টের ব্রেনের চেক আপ করছিলেন। তখন তিনারা এমন একটি বিষয় লক্ষ্য করেন যা ইতিপূর্বে মেডিকেল সায়েন্সের ইতিহাসে কেউ কখনো করেনি। এই পেশেন্টের মানসিক অসুখ ছিল, যার কারণে ডাক্তাররা এই পেশেন্টের ব্রেন অ্যাক্টিভিটি অর্থাৎ মস্তিষ্কের কার্যকলাপকে ইইজি এর দ্বারা রেকর্ড করছিলেন। এই ব্রেন চেক আপটি ডক্টরসদের জন্য খুবই সাধারণ বিষয় ছিল, যা তিনারা খুব নর্মালি ভাবেই করছিলেন, যেভাবে অন্যান্য পেশেন্টের সাথেও করে থাকেন। কিন্তু তিনাদের এটা মোটেও ধারণা ছিল না যে এই চেক আপের দ্বারা এমন কিছু ঘটবে যা পুরো মেডিকেল সায়েন্সকে অবাক করে রেখে দিবে। ঘটনাটি ঘটে এভাবে যে পেশেন্টের ব্রেন চেক আপের শুধু কয়েক মিনিটই হয়েছিল আর রোগীটির হঠাৎ হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। এই ঘটনাটি ডক্টরসদের জীবনে প্রথমবারই হয়েছিল যে কোনো পেশেন্টের ব্রেন চেক আপ চলাকালীন সে মারা যায়। এই ঘটনাটি ঘটার দ্বারা ডক্টরসদের এটা পূর্ণ ধারণা হয়ে গেছিল যে পেশেন্টের মৃত্যুর সময় তার মস্তিষ্কে যা যা ঘটছিল তা সব কিছু এই টেস্টের দ্বারা রেকর্ড হয়ে গেছে। আর অনেকটা এরকমই কিছু হয়, পেশেন্টের মৃত্যুর পূর্বে এবং মৃত্যুর পরেও যা কিছুই তার মস্তিষ্কে ঘটছিল তা সব কিছু এই টেস্টের দ্বারা রেকর্ড হয়ে যায়। বন্ধুরা, এজেড নলেজ ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুগণ, ব্রেন স্ক্যানিং এর দ্বারা মৃত্যুবরণকারী ব্যক্তি একজন 87 বছর বয়সী ক্যানাডিয়ান নাগরিক ছিলেন, যিনাকে এপিলেপসি নামক এক ধরনের অসুখ হয়েছিল। এই অসুখের কারণে উনাকে উঠতে বসতে মাথা ঘুরে পড়ে যাওয়া বা খিঁচুনি হতে থাকে। এই কারণে ডক্টরস তিনার ব্রেন ওয়েভস গুলোকে মনিটর করার জন্য ইইজি পরীক্ষা করছিলেন। ইইজি অর্থাৎ ইলেকট্রোএনসেফালোগ্রাম এমন একটি পরীক্ষা যেটা করার দ্বারা মস্তিষ্কে চলমান বৈদ্যুতিক কার্যকলাপ অর্থাৎ ইলেকট্রিক অ্যাক্টিভিটি গুলোকে মনিটর অর্থাৎ নিরীক্ষণ করা হয়ে থাকে। এই পরীক্ষাটি করার জন্য 1 ডজনের মতো ইলেকট্রনসকে রোগীর মাথায় লাগানো হয়, যা ব্রেনে থাকা সেলস এর দ্বারা নির্গত হতে থাকা বৈদ্যুতিক রেখাগুলোকে শনাক্ত করে এবং কম্পিউটার স্ক্রিনে দেখায়। এবার কথা হচ্ছে, এই টেস্টের দ্বারা ডাক্তাররা কিভাবে বুঝতে পারেন যে এই পেশেন্টের মস্তিষ্কে কি চিন্তাভাবনা চলছে? এটা জানতে হলে আমাদের ব্রেন অ্যাক্টিভিটির যে কনসেপ্ট সেটাকে আগে বুঝতে হবে। দর্শকবৃন্দ, মানুষের ব্রেনে 1 বিলিয়নেরও বেশি নিউরন রয়েছে। এই নিউরনগুলি আমাদের স্নায়ুতন্ত্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে, যারা আমাদের ব্রেনের এক জায়গা থেকে অন্য জায়গায় মেসেজ পৌঁছে থাকে। এই মেসেজগুলি এক প্রকারের ইলেকট্রিক চার্জেস হয়, যা মস্তিষ্কে থাকা এক অংশের নিউট্রন পাঠিয়ে থাকে এবং অপর অংশের নিউট্রনস এই ইলেকট্রিক চার্জেসগুলোকে রিসিভ করে সেই মেসেজকে প্রসেস করে এবং এর দ্বারা শরীরের যে কোনো অংশকে কাজ শুরু করার সিগন্যাল দিয়ে থাকে। মস্তিষ্কের মধ্যে এত বেশি প্রসেস হতে থাকে যে যার কারণে অনেকগুলি ইলেকট্রিক্যাল চার্জেস এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে থাকে। এই ইলেকট্রিক্যাল চার্জেসের চলাচল করার দ্বারা ওয়েভস বা তরঙ্গের একটা প্যাটার্ন বা নকশা তৈরি হয়, যেটাকে ব্রেন ওয়েভস বলা হয়। ব্রেন ওয়েভসের এই প্যাটার্ন ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে, যেগুলোকে মেডিকেল সায়েন্স ভিন্ন ভিন্ন নাম দিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স 5 ধরনের ব্রেন ওয়েভসকে চিনতে পেরেছেন, যেগুলোকে অ্যালফা, বিটা, গামা, ডেল্টা এবং থিটা ওয়েভসের নাম দেওয়া হয়েছে। অ্যালফা ব্রেন ওয়েভসের প্যাটার্ন অনেকটা এইরকম হয়ে থাকে, যার ফ্রিকোয়েন্সি 8 থেকে 12 হার্জ পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 1 সেকেন্ডে এই ওয়েভস বা তরঙ্গ 8 থেকে 12 বার তৈরি হয়ে থাকে। আমাদের ব্রেন অ্যালফা ওয়েভস তখনই প্রডিউস বা নির্গত করে থাকে যখন আমাদের ব্রেন একেবারে রিল্যাক্স থাকে। ঠিক সেই সময় যখন আমরা সকাল সকাল ঘুমিয়ে উঠে আমাদের বিছানায় শুয়ে শুয়ে রিল্যাক্স করতে থাকি। অথবা অ্যালফা ওয়েভস তখন নির্গত হয় যখন আমরা যোগা প্র্যাকটিস করে থাকি। এবার চলুন জানি বিটা ওয়েভসের ব্যাপারে। বিটা ওয়েভসের প্যাটার্ন কিছুটা এরকম হয়ে থাকে, যার ফ্রিকোয়েন্সি 12.5 থেকে শুরু করে 30 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর এই ওয়েভস তখন নির্গত হয়ে থাকে যখন আমরা ভালোভাবে জেগে উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ি। এছাড়াও বিটা ওয়েভস তখনও নির্গত হয় যখন আমরা কোনো কিছু নিয়ে ভাবতে থাকি অথবা কোনো কিছুর উপর কনসেন্ট্রেট অর্থাৎ মনোযোগী হওয়ার চেষ্টা করি। গামা ওয়েভসের ফ্রিকোয়েন্সি 25 থেকে শুরু করে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। আর এই ওয়েভস সমস্ত ওয়েভসের মধ্যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সির হয়ে থাকে। আমাদের ব্রেন গামা ওয়েভস তখন নির্গত করে যখন আমরা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাই আর কোনো কমপ্লেক্স অর্থাৎ জটিল ধরনের কাজকে করতে থাকি। যারা খুব বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং মুশকিল থেকে মুশকিল প্রশ্নের উত্তর মিনিটেই সলিউশন বার করে দেয়, তার পিছনে গামা ওয়েভসই কাজ করে থাকে। ডেল্টা ওয়েভসের ফ্রিকোয়েন্সি সমস্ত ওয়েভসের মধ্যে সবচেয়ে কম হয়ে থাকে। ডেল্টা ওয়েভসের ফ্রিকোয়েন্সি শুধুমাত্র 0.5 থেকে শুরু করে 4 হার্টজ পর্যন্তই হয়ে থাকে। ডেল্টা ওয়েভস আমাদের শরীরে ডিপ স্লিপ অর্থাৎ গভীর ঘুমের মধ্যে নির্গত হয়ে থাকে। ডেল্টা ওয়েভস আমাদের শরীরে বিভিন্ন প্রকার হরমোন তৈরি করে থাকে, বিশেষ করে গ্রোথ হরমোন। এই ওয়েভস সবচেয়ে বেশি বাচ্চাদের মধ্যেই পাওয়া যায়। যেমন যেমন মানুষ বড় হতে থাকে, ডেল্টা ওয়েভসও শরীরে কম হতে থাকে। এবার সবশেষে কথা বলা যাক থিটা ওয়েভসের ব্যাপারে। থিটা ওয়েভসের ফ্রিকোয়েন্সি 4 থেকে 7 হার্টজ পর্যন্তই হয়ে থাকে। এই হরমোনটি কোনো বিষয়কে মেমোরাইজ বা মনে রাখতে, নতুন স্কিল শিখতে এবং ডে ড্রিমিং এর দ্বারা ব্রেনে তৈরি হয়। এবার চলুন, যখন আমরা ব্রেন ওয়েভসের ব্যাপারে কিছুটা ধারণা পেয়ে গেছি, এখন আমাদের জন্য সেই পেশেন্টের ব্রেন স্ক্যানিং এর ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হবে। যেমন কি আমরা জানতে পারলাম যে গামা ওয়েভসের ফ্রিকোয়েন্সি 25 হার্টজ থেকে শুরু করে 140 হার্টজ পর্যন্ত হয়। এই রেঞ্জের মধ্যে আর একটি রেঞ্জ হয় যা 30 থেকে 100 হার্টজ পর্যন্ত হয়। আর আমাদের ব্রেন এই বিশেষ রেঞ্জের গামা ওয়েভসকে তখনই নির্গত করে যখন আমরা আমাদের মেমোরিজ বা পূর্বে ঘটে যাওয়া স্মৃতিগুলোকে স্মরণ করে থাকি, অর্থাৎ যখন আমরা আমাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত
মুহূর্তগুলোকে স্মরণ করে থাকি তখন এই গামা ওয়েভ সবচেয়ে বেশি নির্গত হয়ে থাকে। ডাক্তাররা সেই পেশেন্টের মৃত্যুর সময় তার ব্রেনে অনেক বেশি পরিমাণে গামা ওয়েভস নির্গত হতে দেখে, যা বিশেষ করে সেই রেঞ্জের মধ্যেই আসছিল যখন মানুষ তার জীবনের বিশেষ মুহূর্তগুলোকে আবার স্মরণ করতে থাকে। এর পূর্বেও সায়েন্টিস্টরা মৃত্যুর সময় মানুষগুলোর ব্রেনের কার্যকলাপকে নোটিস করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তা পুরোপুরি রেকর্ড করতে অসফল থাকেন। কিন্তু এই ক্যানাডিয়ান পেশেন্টের ক্ষেত্রে মৃত্যুর পূর্বে এবং এমনকি মৃত্যুর পরেও কয়েক মিনিট পর্যন্ত ইনার জীবনের ভালো এবং খারাপ মুহূর্তগুলো ইনার সামনে এসেছিল। ডক্টরস এবং সায়েন্টিস্টগণ এই মৃত ব্যক্তির গামা ওয়েভস গুলোকে 2016 থেকে শুরু করে 2022 পর্যন্ত, অর্থাৎ পুরো 5 বছর পর্যন্ত ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন এবং এই ফলাফল বার করলেন যে মৃত্যুর সময় মানুষ তার জীবনে ঘটে যাওয়া স্মৃতিগুলোকে স্মরণ করতে থাকে। ডক্টরস এবং রিসার্চারদের এই ফাইন্ডিং এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ তো নেই, কিন্তু ইনারা ইনাদের আবিষ্কারকে সত্য প্রমাণ করতে সেই সব রোগীদের সাথেও যোগাযোগ করেন যিনারা কোনো বিশেষ অসুখের কারণে মরতে মরতে বেঁচে যায়, অথবা এমন কোনো রোগী যাদেরকে শেষ মুহূর্তে হসপিটালে নিয়ে গিয়ে তাদের যান বাঁচানো হয়। ওই সব রোগীদেরও একই কথা ছিল যে তাদের সামনে যেন তাদের জীবনের কেউ ফ্ল্যাশব্যাককে শুরু করে দিয়েছিল। এই এক্সপিরিয়েন্সে শুধু 1-2 জন ব্যক্তির নয়, বরং অনেক মানুষই এই রকমই উত্তর দিয়েছিল। ডক্টরস এবং রিসার্চারগণ এই ব্রেন স্ক্যানটিকে 2016 থেকে এই জন্যই মানুষের সামনে পাবলিশ করেননি কারণ তিনারা এই স্ক্যানটিকে আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে চেয়েছিলেন, অথবা এই জন্য যে তিনারা আরো অন্যান্য মানুষদের মৃত্যুর সময় ব্রেন স্ক্যান করে তাদের ব্রেন স্ক্যানকে এই ক্যানাডিয়ান পেশেন্টের ব্রেন স্ক্যানের সাথে ম্যাচ করতে চেয়েছিলেন, কিন্তু সবশেষে তিনারা এই কাজে অসফলই থেকে যায়। এবার যেহেতু ডাক্তারদের কাছে শুধু একজন ব্যক্তিরই মৃত্যুর সময়ের ব্রেন স্ক্যান আছে, এই কারণে তিনাদের এই আবিষ্কারটি খুব মতবিরোধের মধ্যে আছে। ডাক্তাররা রিপোর্টের মধ্যে এটাও লিখেছেন যে ক্যানাডিয়ান পেশেন্ট আগে থেকে একটি জটিল রোগের মধ্যে ছিলেন, যার কারণে তিনি খুব বেশি মেডিসিনও সেবন করছিলেন। এই মেডিসিনগুলো ব্রেনের কার্যকলাপকে পরিবর্তন করতে পারে, যার ফলে রেজাল্টের মধ্যে পার্থক্য থাকতে পারে। কিন্তু যাই হোক না কেন, এটির অনেক বেশি চান্স আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করতে থাকে তখন সেই সময় তার সামনে তার পুরো জীবনের একটি ফ্ল্যাশব্যাক চলতে থাকে। আর যদি এটি সত্য হয় তাহলে যে ব্যক্তি তার জীবনে ভালো কাজ করে থাকবে মৃত্যুর সময়ও তার সামনে সেই রকমই বিষয়গুলি রিপিট হতে থাকবে। আর এটাও স্পষ্ট যে যে ব্যক্তি তার জীবনে খারাপ কাজ করে থাকবে মৃত্যুর সময়ও তার সামনে সেই খারাপ বিষয়গুলোই রিপিট হতে থাকবে। দর্শকবৃন্দ, ডক্টরসদের এই পিওর সায়েন্টিফিক রিসার্চের ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নলেজেবল এবং ইন্টারেস্টিং ভিডিওতে।